সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউরাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবারও হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতি ঘন্টায় আহত হচ্ছে ৩ শিশু, দাবি সেভ দ্য চিলড্রেনের। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, সিসিউতে রেখেই চলছে চিকিৎসা। শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পরেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান, মন্ত্রিসভার বৈঠক শেষে জানালেন সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিলেটের চা বাগান ও পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড়, করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। দেশে বেড়েছে করোনা আক্রান্ত শনাক্ত ও মৃত্যু, ২৪ ঘন্টায় ৩২ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ৭০০। জুরিতে ভয়াবহ আগুনে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে ছায়, কোটি টাকার ক্ষতি। সিলেটে করোনায় আরও ২ জনের প্রাণহানি, ৪৪ জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন প্রায় সমান সংখ্যক রোগী। জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেটে যুবলীগের মিলাদ দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবারও হামলা চালিয়েছে ইসরায়েল। টানা ৮ দিন ধরে দখলদারদের বর্বরচিত এ আগ্রাসনে ইতোমধ্যে অন্তত ১৯২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রয়েছে ৫৮টি শিশু। আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় প্রতি ঘন্টায় ৩টি শিশু আহত হচ্ছে। উপত্যকা এলাকায় ১০ মে থেকে ইসরায়েলি দখলদারদের টানা বিমান হামলায় এ পর্যন্ত ৩৬৬টি শিশুসহ ১,০০০-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে ফিলিস্তিনে নিযুক্ত সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জেসন লি প্রশ্ন রেখে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় পদক্ষেপ নেওয়ার আগে আর কতগুলো পরিবারকে প্রিয়জন হারাতে হবে? বাড়ির ওপর বোমা বৃষ্টি শুরু হলে শিশুরা কোথায় যাবে তা নিয়ে যেন কারো মাথা ব্যথা নেই। তিনি বলেন, গাজায় বসবাসকারী পরিবারগুলো ও আমাদের কর্মীরা বলছেন তাদের আশ্রয় নেয়ার জায়গা নেই, আর খুব শীঘ্রই এর কোনো সমাপ্তিও দেখা যাচ্ছে না। এর আগে গত রোববার টেলিভিশনের এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন, আন্তর্জাতিক বিভিন্ন মহলের আহ্বান ও যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ফিলিস্তিনিদের উপর বোমাবর্ষণ অব্যাহত রাখবে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েলি বিমান বাহিনী পূর্ণ শক্তিতে হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে আরও সময় লাগবে। নেতানিয়াহুর দাবি, তারা গাজায় হামাস শাসকদের কাছ থেকে ভারী মূল্য আদায় করে ছাড়বেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিউতে রেখেই তাকে করোনা পরবর্তী জটিলতার চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য তিনি। ডক্টর জাহিদ জানান, রোববারের মতো সোমবারও ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। খালেদা জিয়া এখনও কৃত্রিমভাবে অক্সিজেন নিচ্ছেন। ডায়াবেটিস রয়েছে আগের মতোই, কিডনিতেও কিছুটা সমস্যা রয়েছে। হাসপাতালের ভর্তির পর ১৪ দিন ধরে সিসিউতে রয়েছেন বেগম জিয়া। ডক্টর জাহিদ হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ মুক্ত হলেও পুরনো রোগ আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। ডক্টর জাহিদ বলেন, বেগম জিয়ার পোস্ট কোভিড নানা রোগের বিষয়ে চিকিৎসকরা নিবিড় পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নিচ্ছেন। এর বেশি কোনো আপডেট নেই। এটা একটা লং টার্ম চিকিৎসা। চিকিৎসক হিসেবে এখনোই কিছু প্রেডিকশন করে বলা যাবে না। গেল ১১ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন বেগম খালেদা জিয়া। ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট দেখা দিলে গত ৩ মে তাকে নেওয়া হয় সিসিউতে। শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব একথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। তিনি বলেন, স্কুল কলেজ খোলার বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সরকারি নির্দেশনা মতো ইউনিভার্সিটি বা কলেজগুলোর যেসব হোস্টেল রয়েছে তার মধ্যে অলরেডি
40টির মতো সংস্কার হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নিয়ে আসার চেষ্টা চলছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, যদি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টিকা দিয়ে দেওয়া যায় তবে তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া সম্ভব হবে। এদিকে ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশিদের মাথাপিছু আয় চলতি অর্থবছরে বৃদ্ধি পেয়েছে। আগে মাথাপিছু আয় ছিল $2,064, নতুন আয় $2,227। করোনা সংক্রমণ ঠেকাতে সিলেট সহ সারা দেশে সব পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ঈদ উল ফিতরের ছুটিতে এই নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন দর্শনার্থীরা। রাস্তা থেকে গাড়ি ফিরিয়ে দিয়েও পর্যটকদের ভিড় কমাতে পারছেন না প্রশাসন। স্বাস্থ্যবিধি না মেনে এমন ঘোরাঘুরিতে সিলেটে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করেছে সচেতন মহল। ঈদের দিন বিকেল থেকে সিলেটের লাকাতুরা ও মালিনীছড়া সহ শহরতলির সবকটি চা বাগানে ঢল নামে পর্যটকদের। সপরিবারে বেড়াতে যান অনেকেই। সব বয়সী মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে চা বাগানগুলো। বেড়াতে আসা লোকজনের বেশিরভাগই মুখে ছিল না মাস্ক, বালাই ছিল না সামাজিক দূরত্ব নিশ্চিতের। অনেকটা বেপরোয়াভাবেই তারা ঘুরে বেড়ান চা বাগানে। সোমবার পর্যন্ত চা বাগানগুলোর দৃশ্য ছিল একই রকম। পর্যটকদের ভিড় জমায় লাকাতুরা ও মালিনীছড়া চা বাগানে হকাররা তাদের পোস্টার নিয়ে এসেছেন। কেউ এসেছেন ঝালমুড়ি ও আচার, আবার কেউ এসেছে শিশুদের খেলনা নিয়ে। তবে বেশিরভাগ পর্যটক ও হকার কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। না, আসলে এই প্যান্ডামিকের মধ্যে আসলে এই করোনার মধ্যে মানুষ অনেক দিন দীর্ঘদিন যাবত ঘরবন্দি থাকা অবস্থা মানুষের মধ্যে একটা ঈদের আনন্দটা উপভোগ করার জন্য সবাই বাইরে আসছে। এই ঈদে আমরা অনেক আনন্দ করছি আর কি। করোনার সময় লকডাউনে অনেক সবাই ঘরে ছিল, বন্দি ছিল সবাই। এই সময়টা মানে আর কি খুব খোলামেলা আর কি, নিরিবিলি, অনেক প্রকৃতি অনেক খুব সুন্দর লাগতেছে আর কি। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসের মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। নতুন করে মৃত্যু হয়েছে 32 জনের, আর করোনা রোগী শনাক্ত হয়েছেন 698 জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 1058 জন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, মারা যাওয়া 32 জনের মধ্যে পুরুষ 23 জন, নারী 9 জন। এর আগে রোববার করোনায় 25 জনের মৃত্যু হয়েছিল। এছাড়া একই দিনে 363 জনের করোনা শনাক্ত হয়েছিল। ফলে গত 24 ঘন্টায় ফের দেশে মৃত্যু ও শনাক্ত বাড়ল। এদিকে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে 7,80,857 জন হয়েছে, আর মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 12,181 জন। এছাড়া গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,058 জন। এদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হলেন মোট 7,23,094 জন। গত 24 ঘন্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে 10,509টি। এর মধ্যে পরীক্ষা হয়েছে 10,347টি নমুনা। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের 8ই মার্চ। প্রথম রোগী শনাক্তের 10 দিন পর একই বছরের 18ই মার্চ দেশে প্রথম মৃত্যু হয়। মৌলভীবাজারের জুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়েছে পেট্রোলিয়াম, এলপি গ্যাস ও ভাঙ্গারি সহ অন্তত 5টি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি আবাসিক ভবন। এতে ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার, এমন দাবি সংশ্লিষ্টদের। রোববার রাত 9টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা MM মুহম্মদ আশুক চত্বরের দক্ষিণ বড়লেখা সড়কের একটি প্লাস্টিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্লাস্টিকের পার্শ্ববর্তী গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ভয়ে অনেকে দূরে সরে যান। খবর পেয়ে রাত 9:30টার দিকে কুলাউড়া বড়লেখা ও রাজনগর থেকে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এসে প্রায় 3 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 379 জনে। একই সময়ে সিলেট বিভাগের আরও 44 জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হওয়া ৪৪ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১,৫১১ জনে, যাদের মধ্যে সিলেট জেলার ১৩,৯৩৯ জন, সুনামগঞ্জের ২,৭৬২ জন, হবিগঞ্জের ২,৪৩২ জন ও মৌলভীবাজারের ২,৩৭৮ জন। একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৪৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,৩৯৯ জনে, যাদের মধ্যে সিলেট জেলার ১৩,৫১১ জন, সুনামগঞ্জের ২,৬৮৮ জন, হবিগঞ্জের ১,৯৫৪ জন ও মৌলভীবাজারের ২,২৪৬ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ জন, যারা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭৯ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩০৪ জন, সুনামগঞ্জের ২৮ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের ৪ দশক উপলক্ষে সিলেটে মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে মহানগর যুবলীগ। সোমবার বাদ জোহর কোর্ট পয়েন্টস্থ কালেক্টরেট জামে মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিদার সহ মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। দোয়া শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।